Good afternoon to everyone. Today we are going to learn about kinetic molecular theory. আসলে আমরা গ্যাসের সম্পর্কে বা গ্যাসের মলিকিউল গুলো কিভাবে মুভ করে অথবা তার এনার্জি এবং তার প্রপার্টি গুলো সেখান থেকে আজকে আমরা পড়বো যে তাহলে কাইনেটিক মলিকুলার থিওরি অফ গ্যাসেস অর আইডিয়াল গ্যাস। সোজা কথায় যে কাইনেটিক মলিকুলার থিওরি অফ আইডিয়াল গ্যাস। আর তারপরে শিখবো যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। আসলে আমরা আইডিয়াল গ্যাস কনসিডার করে বিভিন্ন সূত্র ইমপ্লিমেন্ট করছি বা সায়েন্টিস্টরা বিভিন্ন ধরনের সূত্র দিয়েছে, সেখান থেকে আমরা এই যে কাইনেটিক মলিকুলার থিওরি বের করছি। কিন্তু তারপরেও এর মধ্যে কিছু ঘাপলা আছে। ঘাপলাটা বলতে কি যে আমরা কখনো কখনো মনে করি যে গ্যাসের মলিকুল গুলোর মধ্যে কোনো ইন্টারেকশন নাই। যেমন আজকে আমরা এই যে কাইনেটিক মলিকুলার থিওরি যখন পড়বো সেখানে এরকম ইমপ্লিমেন্টেশন আছে, থিওরি আছে বা একটা পোস্টুলেট অথবা একটা আইডিয়া ক্রিয়েট করা হয়েছে যে এই মলিকুল গুলোর মধ্যে কোনো ইন্টারেকশন নেই। তার মানে মলিকুল গুলো চাইলে যে কোনো জায়গায় হাজার হাজার মাইল দূরে দূরে সরে থাকতে পারে। তাহলে ইন্টারাকশন নাই, ভালো কথা। যদি ইন্টারাকশন নাই থাকবে তাহলে সেই গ্যাসটাকে আমরা কি করে লিকুইফাই করব? তাহলে সেক্ষেত্রে এর মধ্যে মিনিমাম একটা আকর্ষণ থাকে বলেই তো সেই মলিকুল গুলোকে আমরা ক্লোজে নিয়ে আসতে পারি। ইভেন কখনো কখনো ওই যে সেই টেম্পারেচারটাকে যদি আরো লো করি সেক্ষেত্রে এটাকে সলিড কনভার্ট করা যায়, সলিডে কনভার্ট করা যায়। তাহলে এই যে একটা কথা বলছে যে মানে মলিকুল গুলোর মধ্যে কোনো ইন্টারেকশন এনার্জি নাই বা অ্যাট্রাকশন রিপালশন এরকম কিছু নাই, তাহলে সেক্ষেত্রে এই কথাটা ভুল। ভুল বলতে কি আসলে যে এই যে যে থিওরি গুলো দেওয়া হয়েছে এর সাথে কম্পাটিবল, কিন্তু বাস্তবে যখন আমরা চিন্তা করি যে বাস্তব গ্যাস আর আইডিয়াল গ্যাস এরকম করে তোমরা পড়ে আসছো, সে বাস্তবে আসলে প্রত্যেকটা গ্যাসের বা মলিকুলের মিনিমাম একটা ভলিউম থাকে এবং তার ইন্টারেকশনও থাকে। তো এরকম করে করে সেই যে এই যে যে মানে আইডিয়াল গ্যাসের সমীকরণ যা শিখবা সেখান থেকে আমরা বাস্তব গ্যাসের সমীকরণটাও আমরা শিখবো। সেটাই আসলে এই যে ভ্যান ডার ওয়ালস ইকুয়েশন অফ স্টেট। তাহলে প্রথমে আমরা দেখি যে কাইনেটিক মলিকুলার থিওরিটা কি সেগুলো। তাহলে কাইনেটিক মলিকুলার থিওরিটা আসলে অনেকগুলো অ্যাজাম্পশন বা পোস্টুলেটের উপরে ভিত্তি করে তৈরি করা। A gas is composed of large number of particles called molecules. Very fine. যে প্রত্যেকটা গ্যাস হাজার হাজার বা লক্ষ লক্ষ মলিকুল, সেটা হতে পারে অ্যাটমিক অর মলিকুল স্টেটে। মানে আসলে বলা হয়েছে যে পার্টিকেলস, a large number of particles called molecules, whether monoatomic or polyatomic, সেটা হতে পারে সিঙ্গেল অ্যাটম বিশিষ্ট অথবা বেশি অ্যাটম বিশিষ্ট হতে পারে। যেমন যদি আমরা হিলিয়াম, নিয়ন, আর্গন এরকম কোনো গ্যাস দিয়ে একটা সিলিন্ডারের কথা চিন্তা করি, তাহলে all these gases are monoatomic. But if you consider carbon dioxide or water vapor or any other gases, oxygen molecule, nitrogen molecule, in that case the molecules are either diatomic or triatomic or বিভিন্ন আরো বেশি হতে পারে। যেমন আমরা সালফিউরিক অ্যাসিডের যদি গ্যাস তৈরি করি বা ভেপার তৈরি করি, সেক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের 2টা হাইড্রোজেন আছে, একটা সালফার আছে, 4টা অক্সিজেন আছে, 4 2 6 7টা আয়ন আছে। তাহলে এরকম বিভিন্ন ধরনের গ্যাস আমরা চিন্তা করতে পারি। তো সেক্ষেত্রে এই গ্যাস ইজ কম্পোজড অফ লার্জ নাম্বার অফ পার্টিকেলস কল্ড মলিকিউলস, সেটা হতে পারে মনোঅ্যাটমিক বা পলিঅ্যাটমিক হতে পারে, দ্যাট আর ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। যে এই যে যে মলিকুল গুলো আছে সেই মলিকুল গুলো কন্টিনিউয়াসলি মুভ করতে থাকে র্যান্ডমলি, কোনটার সাথে কোনটা কিভাবে কিভাবে, একবার এভাবে একবার ওভাবে, মানে যেভাবে খুশি র্যান্ডম। র্যান্ডম মানে হলো যার কোনো, আমরা এই যে লাস্ট ক্লাসগুলোতে যখন এনট্রপি পড়াচ্ছিলাম সেই সময় বলেছিলাম যে র্যান্ডম ভাবে তারা কি করতে পারে, যে র্যান্ডমাইজেশন থাকা এবং অর্গানাইজ থাকা, যে কোনো একটা সিস্টেম র্যান্ডমাইজ ওয়েতে থাকতে যতটা পসিবল বা প্রবাবিলিটি যত বেশি, অর্গানাইজড হয়ে থাকার পসিবিলিটিটা ততই কম। আচ্ছা, সো এখন আমরা এখানে বললাম যে এই যে প্রত্যেকটা গ্যাসের মলিকুল অনেকগুলো মলিকুল দিয়ে তৈরি এবং সেটা এই মলিকুলগুলো কনস্ট্যান্টলি দেয়ার আর ইন কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। সবসময় এটা এই কথাটা একটা বলে দিচ্ছে, কনস্ট্যান্ট র্যান্ডম মোশন। আসলে এইখানে এই কথাটার মানে হলো যে সারাক্ষণ একই স্পিডে, একই গতিতে বিভিন্ন দিকে মুভ করবে, ছোটাছুটি করবে। বিকজ
the distance between the gas molecule is much greater than the size of the molecules. আচ্ছা, তাহলে এখানে তো the distance between the molecules is much, আচ্ছা ইয়েস, তাহলে এখন এইখানে যদি আমরা চিন্তা করি যে একটা গ্যাসের কন্টেইনারের মধ্যে অনেকগুলো মলিকুল আছে, কিন্তু সেই মলিকুলগুলোর সাইজটা এতটাই ছোট যে তাদের, মনে করো এই যে আমার এই হাতের পাশে একটা মলিকুল আছে, এই হাতের পাশে আর একটা মলিকুল আছে, তাহলে এই যে মলিকুলগুলো যদি সাইজটা এত ছোট আমরা চিন্তা করি, এই আঙ্গুলের মাথাটা, এই আঙ্গুলের মাথাটা এরকম করে, তাহলে দুইটা মলিকুল এর মাঝের যে দূরত্ব, এই ডিস্টেন্সটা এই অ্যাটমের সাইজ অথবা মলিকুলের সাইজের তুলনায় অনেক বড়, সেটা বলা হয়েছে। সো because the distance between the gas molecule is much greater than the size of the molecules, the volume of the molecule is negligible. মানে এই যে মলিকুলগুলোর কথা বলেছি, এই মলিকুলগুলোর সাইজ এত ছোট যে কারণে আমরা এটাকে নেগলিজিবল লেভেলে ধরতে পারি। আচ্ছা, ইন্টারমলিকুলার ইন্টারেকশনস, যেটা আমি বলেছি যে আকর্ষণ, যে একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলের মধ্যে যে ইন্টারেকশন, whether repulsive or attractive, are so weak that they are also negligible. যে এখানে বলা হয়েছে কি যে গ্যাস মলিকুলগুলোর মধ্যে তাদের ইন্টারমলিকুলার, একটা মলিকুল থেকে আরেকটা মলিকুলের মধ্যে সেটা আকর্ষণ বা বিকর্ষণ বল বা বিকর্ষণ শক্তি, এটা এতটাই কম, intermolecular interactions whether repulsive or attractive are so weak that they are also negligible. মানে এটাও ধরা হয়েছে যে একদম ক্লোজ টু জিরো অর নেগলিজিবল, যে এর ভিতরে কোনো আকর্ষণ বা বিকর্ষণ বল থাকে না। আচ্ছা, the gas molecules collide with one another and with the walls of the container. যে এই যে গ্যাস মলিকুল গুলো কন্টিনিউয়াসলি বললাম যে বিভিন্ন ভাবে কনস্ট্যান্ট র্যান্ডম মোশন, তাহলে র্যান্ডম মোশন সেটা কি করে, এই যে মলিকুল গুলো, সেই গ্যাস মলিকুল বা গ্যাসের যে কন্টেইনার, গ্যাস তো কোনো একটা কন্টেইনারে থাকবে, তাই না, সেই কন্টেইনারের যে ওয়াল, সেই ওয়ালের সাথে কন্টিনিউয়াসলি the gas molecules collide with one another, একটা মলিকুল আর একটা মলিকুলের সাথে, শুধু তাই নয় যে মলিকুলগুলো কি করে, একটা মানে মলিকুলগুলো তার ওয়ালের সাথেও কনস্ট্যান্টলি ইলাস্টিক, দেখো, বাট ওয়ালস অফ দ্য কন্টেইনার এর সাথে কনস্ট্যান্টলি কোলাইড করছে বা ধাক্কা লাগছে বা আঘাতপ্রাপ্ত হচ্ছে, বাট কলিশনস আর পারফেক্টলি ইলাস্টিক, যেটা আসলে কমপ্লিটলি একটা ইমাজিনারি আইডিয়া, যে যখন কোনো একটা বস্তু আর একটা বস্তুতে ধাক্কা লাগে তখন সেটা 100% ইলাস্টিক, এটা আসলে ইমাজিনারি আইডিয়া ছাড়া কিছু নয়। যেমন তুমি যদি মানে কোন জায়গায় দাও, আমরা নিউটনের যে সূত্র সেখানে লাস্ট থার্ড প্রিন্সিপাল থেকে জানি কি যে প্রত্যেক ক্রিয়ার একটা সমান এবং বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, তাই যদি থাকে ফাইন, যে আমরা আঘাত করলে, এই টেবিলে আঘাত করলে সেই টেবিল আমাদেরকে উল্টা আঘাত করে বলে আমরা টেবিল থেকে ব্যথা পাই, ওকে। এবং এখানেও ঠিক একইভাবে চিন্তা করা হয়েছে যে প্রত্যেকটা কলিশন, একটা অ্যাটমের সাথে বা একটা মলিকুলের সাথে আর একটা মলিকুল যখন ধাক্কা খায় তখনও সেটা এক্স্যাক্টলি ইলাস্টিক, মানে যতটুকু বেগে ধাক্কা দেবে ঠিক তত বেগে আবার সে ফিরে আসবে, এরকম। দে ডু নট চেঞ্জ দ্য এভারেজ কাইনেটিক এনার্জি অফ দ্য মলিকুলস, মানে সে ওয়ালের সাথে ধাক্কা খেলেও অথবা এই মলিকুলগুলোর সাথে ধাক্কা খেলেও সেটা কি হবে, যে কমপ্লিটলি মানে ইলাস্টিক বলা হয়েছে, যে সেখান থেকে কোনো কাইনেটিক এনার্জির পরিবর্তন হয় না, এভারেজ কাইনেটিক এনার্জির কোনো পরিবর্তন হয় না। তারপরে the average kinetic energy of the molecules of any gas depends on only the temperature, and at a given temperature all gaseous molecules have exactly the same average kinetic energy. আচ্ছা, তাহলে এখানে আসলে এই কথাটা একটু বাদ পড়ে গেছে যে all the gaseous molecules are identical। সবগুলো আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে সবগুলো মলিকুল গুলোকে আইডেন্টিক্যাল ধরা হয়েছে। আইডেন্টিক্যাল বলতে বোঝায় যে exactly same, there will be no change. The average kinetic energy of the molecules of any gas depends only on the temperature. তার মানে কি, যে মলিকুল গুলো যদি ভিন্ন হয়, যেমন অক্সিজেন হোক, কার্বন ডাই অক্সাইড হোক অথবা নাইট্রোজেন ডাই অক্সাইড হোক, এর যে গ্যাসের কথাই বলি না কেন, যে মলিকুলের কথাই বলি না কেন,
সবগুলো মলিকুলের ক্ষেত্রে একই রকম প্রপার্টি। এটাও একটা ভুল জিনিস যে আসলে প্রত্যেকটা গ্যাসের মলিকুলের জন্য একই রকম কাইনেটিক এনার্জি, এটা আসলে এক্সপেক্ট করা খুব মানে ভুল। যাই হোক, তাহলে সেক্ষেত্রে এখানে বলা হয়েছে কি এটা শুধুমাত্র কাইনেটিক এনার্জিটা ডিপেন্ড করে এর টেম্পারেচারের উপরে। যদি টেম্পারেচার বাড়ানো হয় তাহলে কাইনেটিক এনার্জি বাড়বে, কারণ টেম্পারেচার বাড়লে তার ছোটাছুটিটা বাড়তে থাকে, তাহলে বাড়তে থাকলে সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জিটা বেড়ে যায়। আর যদি টেম্পারেচার কমানো হয় তাহলে একইভাবে যে তার কাইনেটিক এনার্জিটা কমে যাবে। So the average kinetic energy of the molecules of any gas depends only on the temperature, and at a given temperature all gaseous molecules have exactly the same average kinetic energy. মানে তার মানে তুমি ওখানে একটা গ্যাসের কন্টেইনারের মধ্যে যদি 5 রকম 10 রকম মলিকুল বিশিষ্ট কোনো একটা গ্যাস নেও, মিক্সার নেও, তাতে এখানে ধরা হয়েছে কি যে শুধুমাত্র টেম্পারেচার ডিপেন্ডেন্ট। তার মানে কি যদি একটা নির্দিষ্ট টেম্পারেচার হয় তাহলে অল দ্য মলিকুলস উইল হ্যাভ সেম কাইনেটিক এনার্জি, এই কথাটা বলা হয়েছে। যে সেক্ষেত্রে টেম্পারেচার যেহেতু কোনো ভিন্নতা নেই, সো অল দ্য মলিকুলস উইল হ্যাভ এক্স্যাক্টলি দ্য সেম কাইনেটিক এনার্জি, সো এভারেজ কাইনেটিক এনার্জি। তাহলে এই যে যে পাঁচটা কনসেপ্ট অথবা আইডিয়া আমরা ইউজ করেছি, দিস আর দ্য পোস্টুলেটস অফ কাইনেটিক মলিকুলার থিওরি। তাহলে এখন এই যে কাইনেটিক মলিকুলার থিওরি অ্যাপ্লাই করে আমরা কি করব যে ওই পিভি ইকুয়াল 1/3 NmCA স্কয়ার যে একটা ফর্মুলা তোমরা জানো, সেই যে ফর্মুলাটা আমরা একটু ডিরাইভ করার চেষ্টা করব। তো তার আগে একটু দেখি যে আসলে এই যে পোস্টুলেট গুলো আমরা শিখলাম এখানে কোনটা কি বলছে। Postulates 1 and 4 state that molecules are in constant motion and collide frequently with the walls of their container and are on explanation for pressure. আসলে এই যে যে প্রেসারটা কোনো একটা গ্যাস যদি একটা কন্টেইনারের ভিতরে থাকে তাহলে সেটা আসলে কোনো একটা একটা প্রেসার ফিল করে বা প্রেসার ক্রিয়েট হয়। এটা কেন? কারণ হলো কি ওই যে বললাম যে প্রত্যেকটা মলিকুল কনস্ট্যান্টলি তার ওয়াল অথবা অন্য আরেকটা মলিকুলের সাথে কোলাইড করছে। তাহলে এই যে যে একটা আরেকটার সাথে ধাক্কা লাগছে, এই ধাক্কার কারণে মলিকুলগুলোর মুভমেন্ট হচ্ছে এবং এই কারণেই কিন্তু একটা প্রেসার ফিল হচ্ছে। Anything that increases the frequency with which the molecules strike the walls of increase the momentum of the gas molecule increases the pressure. আচ্ছা, তাহলে এখন এই প্রেসারটা কিভাবে বাড়ে? That is the temperature. আসলে যে anything that increases কি কি জিনিসটা আসলে anything that increases the frequency with which the molecules strike the walls, মানে টেম্পারেচার বাড়ানোর সাথে সাথে কি হয় মলিকুল গুলোর যে মুভমেন্টটা বেড়ে যায় এবং স্ট্রাইক দ্য ওয়ালস এন্ড অর ইনক্রিজেস দ্য মোমেন্টাম। Anything that decreases that frequency of the momentum of the molecules decreases the pressure. একই জিনিস যে টেম্পারেচার, এটাও টেম্পারেচার, যে টেম্পারেচার তুমি বাড়াও সেক্ষেত্রে তার কাইনেটিক এনার্জিটা বেড়ে যাবে এবং স্ট্রাইক রেটটা বেড়ে যাবে, আর টেম্পারেচার কমাই দাও একই রকম কমে যাবে। Postulate 2 and 3 state that all gaseous particles behave identically, যে কথাটা আমি বলেছি যে এখানে বলে খেলছে কি যে সবগুলো মলিকুল যদি একই টেম্পারেচার থাকে, মানে কোনো একটা গ্যাস কন্টেইনারে যদি একই টেম্পারেচার থাকে, দেন ইউ উইল ফাইন্ড দ্যাট অল দ্য মলিকুলস হ্যাভ সেম কাইনেটিক এনার্জি। তার মানে কি আমরা ভিন্ন ভিন্ন মলিকুল মিলেও কার্বন ডাই অক্সাইড নেই অথবা অক্সিজেন মলিকুল নেই অথবা ওয়াটার মলিকুল নেই, সবগুলোই কি আইডেন্টিক্যাল। তাহলে সেখানে এই কথাটা বলা হয়েছে যে পোস্টুলেট 2 and 3 দ্যাট অল গ্যাসিয়াস পার্টিকেলস বিহেভ আইডেন্টিক্যালি regardless of the chemical nature of their component molecules. সেটা এর ভিতরে কি কি কেমিক্যাল কম্পোনেন্ট আছে that doesn't matter, just this is the essence of the ideal gas law. এই আইডিয়াটাই কিন্তু প্রধান, মানে যে কোনো একটা মলিকুল শুধুমাত্র টেম্পারেচারের সাথেই সম্পর্কিত, যে এই মলিকুলের কাইনেটিক এনার্জিটা যদি টেম্পারেচার বেশি হয় কাইনেটিক এনার্জি বেশি হবে, যদি টেম্পারেচার কম হয় তাহলে কাইনেটিক এনার্জি কম হবে। সো এইটাই হলো এই যে আমাদের আদর্শ গ্যাস সমীকরণ যেটা বললাম, আইডিয়াল গ্যাস ল, আইডিয়াল গ্যাস ফর্মুলা। তাহলে এই যে আইডিয়াল গ্যাস ল এর মেইন থিম হলো যে all the gaseous particles behave identically regardless of the chemical nature of their component molecules. যে সেখানে কি কি ধরনের মলিকুল আছে বা কোন কম্পোনেন্ট বিশিষ্ট মলিকুল আছে ডাজন্ট ম্যাটার, শুধুমাত্র তার টেম্পারেচার সাথে রিলেটেড
এবং এটার প্রত্যেকটা আইডেন্টিক্যাল আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে। আর পোস্টুলেট 2 এক্সপ্লেইনস হাউ টু কম্প্রেস এ গ্যাস সিম্পলি ডিক্রিজ দ্য ডিসটেন্স বিটুইন দ্য গ্যাস মলিকুলস। তাহলে সেক্ষেত্রে ওই এখানে বলে দিছে কি যে যেহেতু গ্যাসের ডিসটেন্স, গ্যাস মলিকুল গুলোর ডিসটেন্স মানে এর ডিসটেন্সের তুলনায় মলিকুল গুলোর সাইজ খুবই ছোট। তো এই কারণে তুমি যদি একটু ডিসটেন্স কমায় দাও সেক্ষেত্রে তুমি সহজেই এটাকে কম্প্রেস করতে পারো, কারণ এই মলিকুল গুলোর ভলিউম আমরা বলেছি একদম নেগলিজিবল লেভেলে। সো ডিসটেন্সটা অনেক বড়, মলিকুলের সাইজ এত ছোট, তাহলে সেক্ষেত্রে তুমি একটু চাপ দাও, তো সেক্ষেত্রে কি হবে, এটাকে ইজিলি কম্প্রেস করা যাবে। ওকে, তাহলে এখন আমরা এই যে কাইনেটিক মলিকুলার থিওরি এইখান থেকে আসলে কি কি এক্সপ্লেন করছে, এক্সপ্লেন হোয়াই গ্যাসেস বিহেভস অ্যাজ দে ডু, মানে গ্যাসগুলো কেন তারা এরকম ই করছে, বিহেভ করছে। যে আসলে এই কাইনেটিক মলিকুলার থিওরি থেকেই কিন্তু আমরা জানতে পারি যে আসলে গ্যাসগুলোকে কেন কম্প্রেস করা যায় অথবা কেন এক্সপ্যান্ড করা যায় অথবা কাইনেটিক এনার্জি কেন বৃদ্ধি পায়, সেই বিষয়গুলো কিন্তু এখানে ডিলস উইথ আইডিয়াল গ্যাস পার্টিকেলস। তারপরে আর দ্যাট আর কনস্ট্যান্ট আর অলসো স্মল, এই যে দেখো একটা আমি দেখাইছি এখানে, এরপরে আর একটা সুন্দর ই আছে, so experience elastic collisions in which no energy is lost। আচ্ছা, এই যে একটা, এটা কিন্তু ওই যে কাইনেটিক মলিকুলার থিওরি থেকেই বলা হয়েছে যে প্রত্যেকটা ধাক্কা অথবা মানে একটা আর একটা কলিশন, প্রত্যেকটা কলিশন, all the collisions in the ideal gas molecules are elastic, perfectly elastic, এরকম করেও বলে, শুধু ইলাস্টিক না, পারফেক্টলি ইলাস্টিক। মানে যে ধাক্কা বা যে বলে অথবা যে কাইনেটিক এনার্জিতে একটা মলিকুলকে অথবা ওয়ালকে ধাক্কা দেবে, ঠিক তত কাইনেটিক এনার্জিতে ওটা আবার ব্যাক করবে। হ্যাভ নো অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স টুয়ার্ড ইচ আদার, মানে কাইনেটিক মলিকুলার থিওরিটা এই কথাটাও বলে যে এর ভিতরে কোনো ইন্টারেকশন বা নেই, হ্যাভ নো অ্যাট্রাকটিভ অর রিপালসিভ ফোর্স টুয়ার্ড ইচ আদার and have an average kinetic energy that is proportional to the absolute temperature। যে এর কাইনেটিক এনার্জিটা কি, শুধুমাত্র টেম্পারেচার, এই যে অ্যাবসলিউট টেম্পারেচার, এই দেখো অ্যারো উপরের দিকে দিছি, মানে কি টেম্পারেচার, অ্যাবসলিউট টেম্পারেচার যদি বৃদ্ধি পায় তাহলে কাইনেটিক এনার্জিটাও বৃদ্ধি পাবে। এইটা আমি দেখাইছি আর কি সোজা কথায়, অ্যাবসলিউট টেম্পারেচার রাইজেস সো দ্যাট কাইনেটিক এনার্জি অলসো ইনক্রিজেস। আচ্ছা, আর এই কথাগুলো সবই বলা হয়েছে। এখন আমরা চলে যাই আমাদের এই যে পিভি ইকুয়াল 1/3 NmCA স্কয়ার, এই ফর্মুলাটা আমরা একটু ডিরাইভ করব যে আসলে এই যে প্রেসার ভলিউম ইকুয়াল যে আইডিয়াল গ্যাসের ক্ষেত্রে তার প্রেসার এবং ভলিউমের মাল্টিপ্লাই কি হবে, 1/3 Nm বা MnCA স্কয়ার। আচ্ছা, তাহলে এই টার্মগুলো কোনটা কি সেটা আমরা বলবো পরে। ইফ অ্যান ইন্ডিভিজুয়াল মলিকুল, এই যে একটা কন্টেইনার নেওয়া হয়েছে, মনে করো কিউবিক বলতে যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সমান। আচ্ছা, তাহলে এরকম করে যদি আমরা চিন্তা করি, ইফ অ্যান ইন্ডিভিজুয়াল মলিকুল কোলাইডস উইথ এ ওয়াল, এখন এই যে এখানে একটা অ্যানিমেশন ছিল, আসলে যখন ছবি করছি তখন আর আসলে অ্যানিমেশনটা দেখায়নি। তাহলে এই যে এখানে একটা অ্যানিমেশন ছিল, এই মলিকুলগুলো, এখানে একটা মলিকুল, এইটাকে একটা মলিকুল মনে করো, তাহলে এই মলিকুলটা একবার এই ওয়ালে আর একবার এই ওয়ালে, মানে আমরা প্রথমে দেখাচ্ছি শুধুমাত্র সিঙ্গেল ডিরেকশন, কিন্তু আমরা বলেছি এই মলিকুলগুলো র্যান্ডমলি উপরে নিচে ডানে বামে যেভাবে খুশি র্যান্ডমলি এদিকে মুভ করতে থাকবে। কিন্তু আমরা এখানে কনসিডার করছি ফর সিম্পলিসিটি, মানে এই যে আমরা 3 ডাইমেনশনাল যদি একবারে চিন্তা করি সেক্ষেত্রে ইভেন র্যান্ডম যদি চিন্তা করি তাহলে আরো বেশি কমপ্লিকেটেড হবে। তো এই কারণে আমরা প্রথমত কনসিডার করছি যে একটা মলিকুল এর মধ্যে আছে, এই যে একটা কিউবিক একটা বক্সের মধ্যে আছে, যেটা শুধুমাত্র একটা দিকে এই বরাবর, এই যে আরোটা যেদিকে আছে এদিক থেকে এই ওয়ালে, আবার এই ওয়ালে ধাক্কা খেয়ে আবার এদিকে ফিরে আসে। এরকম করে ইফ অ্যান ইন্ডিভিজুয়াল মলিকুল কোলাইডস উইথ এ ওয়াল ইটস মোমেন্টাম গেটস ডাবলড, মানে ভরবেগ, যে এখন এই যে এখান থেকে যদি এই ওয়ালে ধাক্কা খায় তাহলে ধাক্কা খেলে তার মোমেন্টামটা ডাবল হয়ে যায়। এ গ্যাস মলিকুল ক্যান মুভ ইন এনি ডিরেকশন অ্যাট এ গিভেন টাইম,
গ্যাস মলিকুল গুলো যে কোনো দিকে যে কোনো সময় এটা মুভ করতে পারে। সো direction at any direction at any time in the x direction, y direction, z direction, আমরা সব দিকেই কনসিডার করতে পারি। লেটস কনসিডার দ্য মোশন ইন দ্য x ডিরেকশন। প্রথমত আমরা ধরে নিলাম শুধুমাত্র এই x ডিরেকশনের দিকে এই মলিকুলটা মুভ করবে। ইফ দ্য লেন্থ অফ দ্য কিউব, mass of the molecule and velocity are, এই কিউবের লেন্থ l, মানে এই যে আমি বক্সটা বলেছি কিউবিক দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, তাহলে এই বক্সের লেন্থটাকে ধরে নিলাম l, এবং mass of the molecule, এই যে যে মলিকুলটা আছে এই মলিকুলের mass হলো m, and the velocity, যে এই মলিকুলটা কত বেগে একদিক থেকে আরেক দিকে যাচ্ছে অথবা ওয়ালের দিকে ধাক্কা লাগছে, সেক্ষেত্রে এরকম করি। সো ইফ দ্য লেন্থ অফ দ্য এটা প্রত্যেকটা ধরে নিলাম, লেন্থ ধরে নিলাম l, ভেলোসিটি ধরলাম v, আর এর ম্যাস ধরলাম m। তাহলে মোমেন্টাম ইন দ্য x ডিরেকশন, তাহলে এখন বলো যে মোমেন্টাম মানে হলো তো ভরবেগ, তাই না? তাহলে ভরবেগ যদি হয় তাহলে এই x বরাবর, x অ্যাক্সিস বরাবর অথবা এই ওয়ালের এইদিকে x অ্যাক্সিস বরাবর তার ভরবেগ কত, জাস্ট ভর মাল্টিপ্লাইড বাই বেগ। তাহলে x অ্যাক্সিস বরাবর তার ভেলোসিটিটাকে যদি আমরা জাস্ট v হিসেবে ধরেছিলাম, তাহলে সেক্ষেত্রে x অ্যাক্সিস বরাবর বললে সেক্ষেত্রে ux ধরে নিলাম, টুয়ার্ডস ux, তাহলে সেক্ষেত্রে ভরবেগ সোজা কথায় ভর ইনটু বেগ। সো তাহলে আমরা পাচ্ছি কি তার মোমেন্টাম হলো m ইনটু ux। মোমেন্টাম ইন দা মাইনাস x ডিরেকশন, তাহলে যদি আমরা এইটাকে পজিটিভ x বলি তাহলে এইটাকে মাইনাস x, তাহলে আবার যদি এটাকে যদি পজিটিভ x বলি উল্টাটা মাইনাস x, তাহলে x ডিরেকশনের জন্য তার মোমেন্টাম হলো mux, আর y ডিরেকশনের জন্য সরি y না মাইনাস x ডিরেকশনের জন্য তার মানে উল্টা দিকে তার মোমেন্টাম কত হবে মাইনাস mux, কারণ ভেলোসিটিটা তখন উল্টা দিকে হচ্ছে, ভর তো যা ছিল তাই আছে। তাহলে সেই ক্ষেত্রে আমরা মোমেন্টাম এই x along the x axis the momentumটা পাচ্ছি আমরা mux, আর along minus x axis we are getting the momentum as minus mux। তাহলে এখন x axis এর বরাবর মোমেন্টামের চেঞ্জটা কতটুকু হয়, চেঞ্জটা মানে কি আসলে এটা কি হচ্ছে ইনিশিয়াল মোমেন্টাম মাইনাস ফাইনাল মোমেন্টাম, তাই তো? তাহলে যদি x অ্যাক্সিস এবং y এই মাইনাস x অ্যাক্সিস বরাবর আমরা মোমেন্টামটা যেই করি হিসাব করি, তাহলে কি হবে mux মাইনাস mux, তাহলে আলটিমেটলি কি আসছে চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল টু mux। তাহলে জাস্ট এই দুটাকে আমরা x অ্যাক্সিস বরাবর মাইনাস x অ্যাক্সিস বরাবর সেই দুটাকে সাবট্রাক্ট করে দিলাম, তাহলে পরিবর্তনটা ডেল্টা মোমেন্টাম অথবা মোমেন্টামের পরিবর্তন যেটা পেলাম, তাহলে m2 mux। তাহলে এই হলো আমাদের মোমেন্টামের চেঞ্জ। এখন যাব টোটাল টাইম টেকেন। এখন দেখো আমরা বলেছি কি যে এই যে বস্তুটা, এই যে পার্টিকেলটা কত স্পিডে এদিকে যায় মুভ করে ux, অথবা মাইনাস দিকে ওইটা হলো মাইনাস ux। তাহলে সেক্ষেত্রে তার ভেলোসিটিটাকে বলেছি আমরা ux, তাহলে বা v। তাহলে এখন এই ডিসটেন্স হলো l, ডিসটেন্স যদি l হয়, হ্যাঁ ক্লাস চলছে, যদি এই ডিসটেন্স যদি l হয়, হ্যাঁ ডিসটেন্স যদি l হয়, সো দ্যাট তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত মুভ করতে তার কতটা সময় লাগবে, আমরা একটা দূরত্ব জানি, ভেলোসিটি জানি, তাহলে আমরা জাস্ট টাইমটা বের করতে পারবো ইজিলি, তাই না? ভেলোসিটি দূরত্ব ই হবে কি টাইম, টোটাল টাইম টেকেন ইকুয়াল হবে t ইকুয়াল l বাই v, তাই না? আমরা t বের করব কিভাবে, জাস্ট এই যে দূরত্ব ডিভাইডেড বাই ভেলোসিটি, তাহলে তাই টোটাল টাইম টেকেন ফ্রম ওয়ান এন্ড টু দা আদার এন্ড ভাইস ভার্সা, মানে একটা দিক থেকে আরেক দিকে গিয়ে, তাহলে এখান থেকে একবার এদিকে গেল আবার এদিকে ফিরে আসলো, তাহলে একবার রাউন্ড করে ফিরে আসতে তার টোটাল দূরত্ব অতিক্রম করে 2 বার 2l, তাহলে তার ভেলোসিটি ux। সো we can consider that the total time taken 2l divided by ux, তাহলে এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যেতে আসতে টোটাল টাইম টেকেন হলো 2l বাই ux।
তাহলে এখন আমরা এখানে দেখেছি যে চেঞ্জ ইন মোমেন্টাম, টোটাল চেঞ্জ ইন মোমেন্টামটা কত, টোটাল 2 MUX। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে এখন যে দেখলাম যে টোটাল রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম, রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম ইকুয়াল কত 2 MU, এটা আমাদের MUX ওইখানে দেখাইছি, এই যে 2 MUX, তাই না? এই 2 MUX হলো মোমেন্টাম চেঞ্জ। তাহলে এখন রেট অফ চেঞ্জ মানে হারটা কত, তাহলে কত, এই যে টোটাল টাইম হলো আমাদের 2L/UX, এই টাইমের ভিতরে 2L/UX এই সময়ে তার পরিবর্তনের হার কত, মোমেন্টাম চেঞ্জের হার 2MU ডিভাইড বাই 2L ডিভাইড বাই UX। তাহলে আমরা পেলাম কি আলটিমেটলি এখানে এই UX টা উপরে চলে গেল, তাহলে এখানে একটা আমার ইউ অলরেডি x আছে, আমি এখানে এটা UX হিসেবে লিখলে ভালো হতো, তাহলে এটা আমি UX দিয়ে দেই, কারণ আমার আগের ইসে ছিল, এটা হবে ইউ হচ্ছে। তাহলে কারণ আগের স্লাইডটা আমি যা দেখিয়েছি, এই যে চেঞ্জ ইন মোমেন্টাম 2 MUX, তাহলে মোমেন্টাম চেঞ্জের হার কত হবে, জাস্ট 2 MUX ডিভাইড বাই 2LUX। এখন আমরা আলটিমেটলি কি পাচ্ছি, তাহলে এই UX টা নিচে আছে, তাহলে UX টা উপরে চলে যাবে, হয়ে যাবে কি 2MUX স্কয়ার। তাহলে ও সরি, এই 2 টা আবার ক্যান্সেল হলো, 2 কাটা চলে যাচ্ছে, তাহলে সেক্ষেত্রে থাকছে কি MUX স্কয়ার ডিভাইড বাই L। এই তাহলে অ্যাকর্ডিং টু নিউটনস সেকেন্ড ল, the rate of change of momentum is the force exerted by the molecule on the wall। তাহলে এই যে আমরা এখান থেকে দেখলাম কি যে নিউটন সেকেন্ড ল থেকে যেটা পাই যে F ইকুয়াল ma, তোমরা এই ফর্মুলাটা জানো তাই না, নিউটনের দ্বিতীয় সূত্র থেকে আমরা বের করছি কি F ইকুয়াল ma, মানে ভরবেগের পরিবর্তনের হার, তাই না? ভরবেগের পরিবর্তনের হারাই তো বল, তাই না? সেটাই আমরা এখানে লিখবো। According to Newton's second law, the rate of change of momentum is the force exerted by the molecule on the wall. Therefore, force equal MUX divided by L. Since pressure P equal force by area, আমরা প্রেসারের জানি, ডেফিনিশন জানি, P equal force by area, তাহলে প্রেসার অন দ্য ওয়াল P equal, তাহলে কত হলো, এরিয়া মানে কি, আমরা এই যে এই বস্তুটা নিয়েছিলাম, তার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সমান, তাহলে একটা টোটাল যে এরিয়া আছে, একটা সাইডের এরিয়া যদি চিন্তা করি, তাহলে তার এরিয়া কি হবে, দৈর্ঘ্য ইনটু দৈর্ঘ্য বা দৈর্ঘ্য স্কয়ার, তাহলে সেক্ষেত্রে L স্কয়ার। সো therefore force equal, এটা আমরা লিখলাম ফোর্স আর প্রেসার, তাহলে প্রেসার ইকুয়াল কি হবে, ফোর্স বাই এরিয়া। সো প্রেসার অন দ্য ওয়াল ইকুয়াল, তাহলে MUX স্কয়ার ডিভাইড বাই L ডিভাইডেড বাই L স্কয়ার। তাহলে এই হলো আমাদের ফোর্স, যেটা আমরা এখানে পেলাম ফোর্স, এই ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স পার এরিয়া, তাহলে দিস ইজ দ্য এরিয়া। সো আলটিমেটলি কি হলো, এই নিচে একটা L আছে আর একটা L স্কয়ার আছে, তাহলে আলটিমেটলি লেখা যাচ্ছে MUX স্কয়ার ডিভাইডেড বাই L কিউব। দেখো MUX স্কয়ার ডিভাইড বাই L কিউব। সো এখন এই L কিউব মানে কি, L কিউব মানে হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তাহলে দিস ইজ দ্য ভলিউম। তাহলে প্রথমে ধরেছিলাম এটার একটা ওয়াল, তাহলে এখন আমরা চিন্তা করলাম L কিউব মানে হলো দৈর্ঘ্য ইনটু প্রস্থ ইনটু উচ্চতা, তার মানে তার ভলিউম। সো L কিউবটাকেই আমরা V দিয়ে রিপ্রেজেন্ট করলাম, দেখো MUX স্কয়ার ইনটু L সরি ডিভাইড বাই L কিউব, তার মানে কি MUX স্কয়ার ডিভাইডেড বাই V, where V is the volume of the container, the cube। যে কিউবের আমরা ভলিউম ধরে নিছি দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান এবং তার ভলিউমটা হলো V। ওকে, if there are n moles, if there are n molecules in the container, এতক্ষণে আমরা একটা মলিকুলের জন্য চিন্তা করেছি, তাহলে যদি আমরা চিন্তা করি যে এখানে n সংখ্যক মলিকুল আছে, তাহলে সেই ক্ষেত্রে if there are n molecules in the container, তাহলে তার ফোর্স প্রেসার কি হবে, এই যে আমরা এখানে যেমন দেখেছি প্রেসার ইকুয়াল একটা মলিকুলের জন্য প্রেসার পেয়েছি MUX স্কয়ার ডিভাইড বাই V, তাহলে সেক্ষেত্রে আমরা যদি n সংখ্যক মলিকুল পাই, তাহলে তার জন্য কি হবে, প্রত্যেকটা মলিকুল জাস্ট তার কাইনেট এইগুলো, এই যে M তার মাস
আমি করে নিলাম, কমন নিলাম, তারপরে u1x², তারপরে u2x², u3x², এরকম করে n সংখ্যক ডিভাইডেড বাই p। তাহলে ইফ দ্য ভেলোসিটিজ আর ইকুয়াল, এই প্রত্যেকটার ভেলোসিটি যদি সমান হয় তাহলে আমরা এটাকে লিখতে পারি কি u1x², u2x², u3x² প্লাস un² সরাসরি লিখতে পারি কি জাস্ট nux²। তাহলে n সংখ্যক মলিকুল, n সংখ্যক পার্টিকেল, এবং তাহলে প্রত্যেকটার ভেলোসিটি সমান যদি হয়, এটা সমান এটা, এটা সমান এটা, সেক্ষেত্রে আলটিমেটলি কি হচ্ছে যে if the velocities are equal we can write down এই পার্টটাকে তখন আমরা লিখতে পারি n into ux²। তাহলে ডিভাইড বাই এখানে যা ছিল, তাহলে p ইকুয়াল m into n ux² ডিভাইড বাই v, এখানে এটা, তাহলে p ইকুয়াল, ওইটা একসাথে মিলে গেছিল, p ইকুয়াল n m ux² ডিভাইড বাই v। সিন্স ভেলোসিটি অফ ইন ইটস ডিরেকশনাল, এখন আমরা যদি প্রত্যেকটা মলিকুলের জন্য ডিরেকশনটাকে, ভেলোসিটি ডিরেকশন তিনটা ডিরেকশন চিন্তা করি, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস, জেড অ্যাক্সিস, সিন্স দ্য ভেলোসিটি ইন ইচ ডিরেকশন ইজ ইকুয়াল, সেক্ষেত্রে আমরা বলেছি যে যদি তিনটা ডিরেকশনে হয় সেক্ষেত্রে ভেলোসিটিটাকে আমরা মানে 3 ডাইমেনশনাল, সব দিকেই সমান। সো সিন্স দ্য ভেলোসিটি ইন ইচ ডিরেকশন ইজ ইকুয়াল, সো u² ইকুয়াল লিখতে পারবো কি ux², uy², uz²। আসলে আমরা সবগুলো যেহেতু সমান বলেছি সে কারণে আমরা এটাকে তিনটাকে একসাথে অ্যাড করে 3ux² লিখে দিলাম। তাহলে একটা মলিকুলের যে ভেলোসিটির যে কম্পোনেন্টটা, তাহলে আলটিমেটলি ux², তাহলে এই যে ux² ইকুয়াল কি হবে টোটাল যে ভেলোসিটি, টোটাল ভেলোসিটি, তাহলে u² ডিভাইড বাই 3। তাহলে u² ইজ দা called mean square velocity, যেটাকে আমরা mean square velocity বলছি। তাহলে u² is called the mean square velocity, therefore it is written c² এর উপর একটা বার চিহ্ন, আসলে এখানে আমি সুন্দর করে দিতে পারিনি, পাওয়ার পয়েন্টে অনেক চেষ্টা করলাম সিম্বল গুলো দিতে, কিন্তু এটা c এর উপরে এটা একটা লাইন হবে, এরকম একটা লাইন। তাহলে সেক্ষেত্রে u² is the mean square velocity, therefore it is written as c² equal ux, তাহলে ux² equal c² ডিভাইড বাই 3। সো আলটিমেটলি p ইকুয়াল, তাহলে আমরা এখন এখানে যদি বসিয়ে দেই p ইকুয়াল nm c² ডিভাইড বাই 3v, অর আমরা এভাবে লিখতে পারি কি pv ইকুয়াল, এই ভিটাকে এখানে নিয়ে গেলাম এই পাশে, তাহলে 1/3 mn c²। তাহলে এই হলো আমাদের এই যে ইকুয়েশনটা ডেরিভেশন করা। তো এখান থেকেই আমরা এরপরে সো আরেকটা জিনিস দেখো যে এইটাকে যদি আমরা কনসিডার করি, সিন্স mn ইকুয়াল মাস অফ দা এয়ার মলিকুলস, মানে এখানে যতগুলো মলিকুল আছে তাহলে নাম্বার n নাম্বার অফ মলিকুলস আর m ইজ দা মাস অফ ইন্ডিভিজুয়াল মলিকুল। তাহলে এই টোটালটা কি হবে, টোটালটা হবে যতগুলো সংখ্যক মলিকুল আছে তার টোটাল মাস। তাহলে টোটাল মাস অফ দা এয়ার মলিকুলস এন্ড mn ডিভাইড বাই v ইকুয়াল ডেনসিটি। তাহলে এই যে mn ডিভাইড বাই v, এটাকে আমরা ডেনসিটি হিসেবে প্রকাশ করতে পারি। সো আমরা আলটিমেটলি লিখতে পারি কি রো ইকুয়াল 3p বাই c², ডেনসিটি ইকুয়াল 3p ডিভাইড বাই c²। সো আমরা এভাবেও এই যে কাইনেটিক এনার্জির ফর্মুলাটা, দ্যাট মিন্স কাইনেটিক থিওরি, এটা আমরা ই করতে পারি। সো pv ইকুয়াল 1/3 nm c²। তো এখানে কারো কোনো প্রশ্ন আছে, কারো কোনো মানে বুঝতে পারো নাই যে কোন জায়গায় কিভাবে আমি ডেরিভেশন করেছি? প্রথমে আমরা কাজ করলাম কি যে একটা কিউব নিলাম যেটা দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এবং সেখান থেকে আমরা মোমেন্টাম চেঞ্জ তার ভেলোসিটি ধরে নিচ্ছি vx অথবা ux এর কথা বললাম। তাহলে ভেলোসিটি আর এটার এরিয়া হলো l², ভলিউমটা হবে l3, এটা আমরা জানি। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম একদিকে যখন x এর দিকে যাচ্ছে তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম mux, আবার মাইনাস x এর দিকে যাচ্ছে তখন মাইনাস mux। তাহলে চেঞ্জ ইন মোমেন্টাম কত হবে, মোমেন্টামের পরিবর্তন হচ্ছে 2mux, আর ভেলোসিটিটা বলে দিছি যেহেতু ux, তাহলে সেক্ষেত্রে এখান থেকে একবার এই ওয়াল থেকে এই ওয়ালে যেতে l দূরত্ব, আবার ব্যাক করে আসতে আবার l দূরত্ব, তাহলে টোটাল 2l দূরত্ব যেতে তার সময় কতটুকু লাগছে,
2L ডিভাইডেড বাই ভি বা ইউএক্স। তাহলে সেক্ষেত্রে আমরা এই যে পেলাম, সময়টা পেলাম, তারপরে সময়টা বের করে সেখান থেকে আমরা রেট অফ চেঞ্জ ইন মোমেন্টাম সেটা বের করলাম। বের করে সেখান থেকে নিউটনের ল অনুযায়ী আমরা জানি কি যে ফোর্স ইকুয়াল, মানে এর ফোর্সের সমীকরণ কি, চেঞ্জ ইন মোমেন্টাম এই যে অ্যাকর্ডিং টু নিউটনস ল দ্য রেট অফ চেঞ্জ অফ মোমেন্টাম ইজ দ্য force exerted by the molecule on the wall. Therefore, force equal mux by L. Since pressure P equal force by area, তাহলে এখান থেকে আমরা খুব সহজেই ভলিউমটা বের করলাম। ভলিউমটা বের করে আলটিমেটলি যে এখন এখানে হলো প্রত্যেকটা ভেলোসিটি সমান, এই কারণে আমরা লিখে দিলাম n সংখ্যক, তাহলে n ইনটু ইউএক্স স্কয়ার সামেশন। এরপরে আর কি থাকলো যে এই যে প্রত্যেকটা মলিকুল তিনটা ডিরেকশনে বা তিনটা ডাইমেনশনে এরা সমানভাবে মুভ করে বা ভেলোসিটি সমান, যে কারণে আমি বলে দিছি কি ইউএক্স স্কয়ার ইকুয়াল লেখা যায়, ইউ স্কয়ার ইকুয়াল লেখা যায় ইউএক্স স্কয়ার প্লাস ইউওয়াই স্কয়ার প্লাস ইউজেড স্কয়ার, অথবা 3 স্কয়ার সরাসরি লেখা যায়। তাহলে ইউএক্স স্কয়ার কি হবে, ইউ স্কয়ার ডিভাইড বাই 3। তো এই ভ্যালুটা বসাই দিলাম, আলটিমেটলি আমরা পেয়ে গেলাম পিভি ইকুয়াল 1/3 এনএম স্কয়ার এনএম সি স্কয়ার। এই তাহলে যদি কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমি ক্লাস আজকে এখানে শেষ করব, আমাদের একটা মিটিং চলতেছে, আমি অলরেডি লেট করেছি। সো কারো কোনো প্রশ্ন আছে? স্যার হ্যাঁ বলো। স্যার আমার আজকে